যখন অক্সিজেন গ্যাসটাই বায়ুথলিতে বা অ্যালভিওলাসে আসে, সে কী করে, এই রক্তের মধ্যে অক্সিজেন গ্যাসটা দিয়ে দেয়, রক্তের মধ্যে অক্সিজেন গ্যাসটি দিয়ে দেয়। এখানে দুটো কালার দেওয়া হয়েছে, দেখেছো? একটা বলেছে অক্সিজেন রিক্ত রক্ত, যেটা প্রবেশ করছে, অক্সিজেন রিক্ত মানে যেই রক্তে অক্সিজেন থাকে না। অক্সিজেন রিক্ত রক্ত প্রবেশ করছে পালমোনারি, এটা একটা ধমনী, এই ধমনীর মাধ্যমে প্রবেশ করছে অক্সিজেন রিক্ত রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। সে কী করছে, এই রক্তনালী কার্বন ডাইঅক্সাইডটা এই বায়ুথলিতে দিয়ে দেয়। আর যখন বায়ুথলিতে কার্বন ডাইঅক্সাইড চলে যায়, ঠিক আবার বায়ুথলি দিয়ে ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস থেকে শ্বাসনালী, ষড়যন্ত্র, গলবিল, নাসাপথ, নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। আর যখন অক্সিজেন প্রবেশ করে এই নাসারন্ধ্র থেকে এই ব্রঙ্কিওল হয়ে বায়ুথলিতে যখন অক্সিজেনটা আসে, সেই অক্সিজেনটা এই যে রক্তনালীর মধ্যে রক্তের সাথে মিশে যায়, রক্তের সাথে মিশে গিয়ে এই অক্সিজেনযুক্ত রক্তটা তখন সারা দেহে, অর্থাৎ আগে যায় হৃৎপিণ্ড তখন সারা দেহে প্রবাহিত করে দেয়। ঠিক আছে? বায়ুথলি এবং কৌশিক নালিকার গাঁটটা এত পাতলা যে এদের গ্যাসীয় আদান প্রদান ঘটে। এখানে গ্যাসীয় আদান প্রদান এখানে ঘটছে, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছে, আর এখানে দেখানো হয়েছে যে অক্সিজেনটা কিভাবে রক্তে প্রবেশ করছে, আর এখানে বলা হয়েছে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে বায়ুথলিতে যাচ্ছে। এবং এই যে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ দুটোই কিন্তু ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। এরপর মধ্যচ্ছদা, এটি হচ্ছে মধ্যচ্ছদা, যে ফুসফুস ঠিক তার নিচেই মধ্যচ্ছদা। বক্ষ গহ্বর ও উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে বা ডায়াফ্রাম বলে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, দেখো ছাতার মতো মনে হচ্ছে। মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় হলে এটি নিচের দিকে নেমে যায়, তখন যেহেতু নিচে নেমে যাচ্ছে, তাহলে এখানে জায়গা বেড়ে যাচ্ছে, বক্ষ গহ্বরের আয়তন বাড়বে। আবার এটি যখন প্রসারিত হবে, একটু ছড়িয়ে যাবে, তখন সে ওপরের দিকে উঠে যাবে, ঠিক না? প্রসারিত হলে ওপরের দিকে উঠে যাবে, তখন স্বাভাবিকভাবে আবার এই জায়গাটাতে আয়তন কমে যাবে, বক্ষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মধ্যচ্ছদা প্রশ্বাস গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্বাস গ্রহণ মানে অক্সিজেন প্রবেশ, নিঃশ্বাস মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। প্রশ্বাস গ্রহণে মধ্যচ্ছদার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন অক্সিজেন প্রবেশ করছে, তখন এখানে কি হচ্ছে, বেশ জায়গা প্রয়োজন না এই ফুসফুসে, তাহলে এখানকার বক্ষ গহ্বরের আয়তন বাড়তে হবে। তাহলে বক্ষ গহ্বরের আয়তন বাড়তে গেলে মধ্যচ্ছদাকে কী করতে হয়, মধ্যচ্ছদা তখন সংকুচিত হয়ে নিচে নেমে যায়, নিচে নেমে গিয়ে বক্ষ গহ্বরের আয়তনকে বাড়িয়ে দেয়, যাতে ফুসফুসের ভেতরকার এই বায়ুথলি বা অ্যালভিওলাইগুলো সুন্দর মতো প্রসারিত হতে পারে। কারণ যত প্রসারিত হবে অক্সিজেন তত প্রবেশ করবে আমাদের ফুসফুসে। এই গেল আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম সম্পর্কে ছোট্ট কথা। অনেক সময় মধ্যচ্ছদা কী বা মধ্যচ্ছদা প্রশ্বাসে কীভাবে ভূমিকা পালন করে, এভাবে প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখব শ্বাসক্রিয়া, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলো, আচ্ছা শ্বাসক্রিয়া প্রথমে একটু বলে নেই। স্নায়বিক উত্তেজনা দ্বারাই শ্বাসকার্য পরিচালিত হয়। আমাদের স্মেল নেই আমরা, বা সুঘ্রাণ বা দুর্গন্ধ আমরা যে উপলব্ধি করি, এটি যেরকম স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের শ্বাসকার্যও কিন্তু স্নায়বিক উত্তেজনা দ্বারাই পরিচালিত হয়। স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশি ও মধ্যচ্ছদা সংকুচিত হয়। পিঞ্জরাস্থি মানে আমাদের বুকের অস্থি, মাংসপেশি এবং মধ্যচ্ছদা সংকুচিত হচ্ছে। মধ্যচ্ছদা সংকুচিত হলে কী হবে, নিচের দিকে নেমে যাবে মধ্যচ্ছদা। দেখো মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে গেছে এবং বক্ষ গহ্বর প্রসারিত হয়। বক্ষ গহ্বর প্রসারিত হলে কি হবে, দেখো কত স্ফীত হয়ে গেল।
বক্ষ প্রসারিত, বক্ষ প্রসারিত। বক্ষগহ্বর আয়তন বেড়ে গেলে কি এখানকার বাতাসের চাপ বাড়বে না কমবে? অনেক জায়গা হয়ে গেল। যদি কম জায়গা থাকতো তাহলে বাতাসের চাপটা বেশি থাকতো। যেহেতু অনেক জায়গা হয়ে গেল, সংকুচিত হওয়ার কারণে আয়তন বেড়ে গেল, স্পেস বেড়ে গেল, স্বাভাবিক বায়ুর ওপর কোনো চাপ থাকবে না, অর্থাৎ বায়ুর চাপ কমে যাবে। বায়ুর চাপ যেখানে কম থাকে, সাধারণত বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে বেশি চাপ থেকে কম চাপের দিকে ধাবিত হয়, তখন কিন্তু বাতাসে, বায়ুমণ্ডলের বাতাস, সে অক্সিজেনটা এই নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করবে। ফলে ফুসফুসের ভেতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের চেয়ে কমে যায় এবং বক্ষ গহ্বরের ভেতর ও বাইরের চাপের সমতা রক্ষার জন্যই প্রশ্বাস বায়ু ফুসফুসের ভেতরে সহজে প্রবেশ করে থাকে। এই পেশি সংকোচনের পরপরই পুনরায় প্রসারিত হয়। কোন পেশি সংকোচনের কথা বলেছে? মধ্যচ্ছদা। যেই সংকোচন হলো পুনরায় সে প্রসারণ হবে, মধ্যচ্ছদা প্রসারিত। মধ্যচ্ছদা পুনরায় প্রসারিত হলে মানে ওপরের দিকে উঠে যাবে। ওপরের দিকে উঠে যাওয়া মানে বক্ষগহ্বরের আয়তন স্বাভাবিক অবস্থায় ফেরত আসা। এতে ফুসফুসের ভেতরে বায়ুর চাপ বেড়ে যাবে, কারণ মধ্যচ্ছদা প্রসারিত হয়েছে, ওপরের দিকে গিয়েছে। স্বাভাবিকভাবে এখানকার বাতাসের ওপর চাপ বাড়বে, কারণ ওপরের আয়তন কমে গেছে, জায়গা কমে গেছে। জায়গা কম থাকলে বাতাসের উপর একটা চাপ তৈরি হবে, বায়ুর চাপ বেড়ে যাবে। ফলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় সমৃদ্ধ বাতাস নিঃশ্বাস রূপে বের হয়ে যাবে, নিঃশ্বাস রূপে বাইরে নির্গত হয়ে যাবে। এভাবেই মানবদেহে প্রতিনিয়ত শ্বাসকার্য চলতে থাকে। এটি মূলত বহিঃশ্বসন। বহিঃশ্বসন ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও প্রয়োগের প্রশ্ন আসে যে কীভাবে বহিঃশ্বসন সংঘটিত হয়, অর্থাৎ শ্বাসক্রিয়া। মধ্যচ্ছদার ভূমিকা চিত্র দিতে হবে। মধ্যচ্ছদা সংকুচিত হলে কি হয়, মধ্যচ্ছদা প্রসারিত হলে কি হয়। মধ্যচ্ছদা সংকুচিত হলে, আমি আবার বলছি, নিচে নামে। প্রসারিত হলে ওপরে ওঠে। নিচে নামলে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাবে। বেড়ে গেলে বাতাসের চাপ কমে যাবে, কারণ বেশি জায়গায় বাতাস খুব সহজেই বিচরণ করতে পারে। তাহলে চাপ কম হলেই বাইরের বাতাস সহজেই ফুসফুসে প্রবেশ করে। এই গেল প্রশ্বাস বায়ু। ঠিক পর মুহূর্তেই সেটি প্রসারিত হচ্ছে মধ্যচ্ছদা, অর্থাৎ ওপরের দিকে চলে গেল। ওপরের দিকে গেলে কি হবে? বক্ষগহ্বরের আয়তন কমে যাবে, ফুসফুসের বাতাসের চাপও তখন কমে যাবে, কারণ জায়গা কম। ঠিক আছে, চাপ বেড়ে যাবে, চাপ বাড়িয়ে দিবে। ফলে স্বাভাবিকভাবে বাতাসটি কার্বন ডাইঅক্সাইড এবং একটু পানি মিশ্রিত থাকে, বাতাসটি বাইরে নির্গত হবে। এই গেল আমাদের শ্বাসক্রিয়া বা বহিঃশ্বসন। বহিঃশ্বসন মানে বাহ্যিক শ্বসন। বায়ুমণ্ডলের সাথে যে শ্বসন, সেটি হচ্ছে আমাদের বাহ্যিক শ্বসন। এখন আমরা অন্তঃশ্বসন দেখব। অন্তঃশ্বসন এখানে বলা হয়েছে যে আমরা যে সমীকরণটা দেখেছিলাম, যে কোষীয় শ্বসন, কোষের যে খাদ্যবস্তু পরিপাকের ফলে সরল অংশে পরিণত হয়, সেটি কিভাবে এই অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি উৎপাদিত হয়। এই যে শ্বসনটা, এটিকেই বলা হয় অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন। এখানে একটি ভিডিও দেখব, খুব মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করবে। অক্সিজেন প্রবেশ করছে নাসারন্ধ্র দিয়ে, নাসাপথ, নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী, এই যে দুটো ফুসফুস। ওই যে আমরা বলেছিলাম বলয়াকার পেশি এবং তরুণাস্থি দ্বারা তৈরি হয় এই ট্রাকিয়া। অক্সিজেন প্রবেশ করছে, শ্বাসনালী দিয়ে গেল, দুটা ব্রঙ্কাসে চলে গেল গ্যাস।
ফুসফুসে কি হচ্ছে, যে ব্রঙ্কিওল, ছোটো ছোটো দেখা যাচ্ছে ছোটো ছোটো শাখা প্রশাখা, এই যে অ্যালভিওলাস, বায়ুথলি। বায়ুথলির চারিদিকে কি আছে, রক্তনালী। ছোটো ছোটোকে বলা হয় অ্যালভিওলি। এই যে অক্সিজেন গেল অ্যালভিওলি, কার্বন ডাইঅক্সাইড চলে গেল, অক্সিজেন প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে গেল, অক্সিজেন প্রবেশ করছে। বক্ষ গহ্বর, বুকের খাঁচা, রিবস, এই যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, দেখো কীভাবে উপরে নিচে, যেই উপরে গেল যেই নিচে যাচ্ছে প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে কন্টিনিউয়াসলি। যে লোহিত রক্তকণিকা, অক্সিজেন গেল, এই অক্সিজেন সহ লোহিত রক্তকণিকা, অক্সিহিমোগ্লোবিন, আবার অক্সিজেন ছেড়ে দেয়, কিছু দূর পথ যায়, হিমোগ্লোবিনটা কিছু দূর পথ নিয়ে যায়, তারপর অক্সিজেনকে কোষে দিয়ে দেয়। আর কোষ কী করে, কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দিচ্ছে এই রক্তের মাধ্যমে। এটা কিন্তু বায়ুথলি, আর এটা দেখানো হয়েছে রক্তনালী, আর এটা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, নিউক্লিয়াস নেই, দেখেছ? আমরা জানি লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, এখানে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে। এটি অস্থায়ী যৌগ, কারণ কিছু দূর পরেই এটি অক্সিজেনকে ছেড়ে দিবে, আবার হিমোগ্লোবিন সিঙ্গেল হয়ে যাবে। এই যে অসংখ্য লোহিত রক্তকণিকা, গোল চাকতির মতো যেটা দেখতে পাচ্ছ, যে লোহিত রক্তকণিকা আবার কার্বন ডাইঅক্সাইডে গ্রহণ করে পানির সাথে বিক্রিয়া করে। অক্সিজেন গ্রহণটা দেখালাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যে কোষ থেকে নির্গত হয় সেটি কিভাবে বের হচ্ছে সেটা আমরা একটু দেখি। কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবহন করে রক্ত, বাইকার্বনেট রূপে। কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে বাইকার্বনেট। তাহলে আমরা কি বুঝলাম, যে অন্তঃশ্বসনটা, ঠিক আছে। অক্সিজেন শোষণটা কি ছিল, ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলি বা রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। এটা আমরা দেখলাম যে অক্সিজেনটা রক্তে প্রবেশ করছে, রক্তের গোল গোল লাল লাল লোহিত রক্তকণিকাগুলো নিয়ে যাচ্ছে। ফুসফুস থেকে ধমনীর রক্তে অক্সিজেন প্রবেশ করার পর রক্তের অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়। সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়, এটি একটা ভাবে পরিবাহিত হয় অক্সিজেন। আর বেশিরভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে। হিমোগ্লোবিন হচ্ছে রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার একটি উপাদান। হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকার একটি উপাদান। হিমোগ্লোবিনের সাথে বেশিরভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে হিমোগ্লোবিন নামে একটি অস্থায়ী যৌগ গঠন করে। কেন অস্থায়ী? কারণ কিছুক্ষণ পরেই অক্সিজেনটা আবার সে ছেড়ে দেয়। অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজেই বিচ্ছিন্ন হতে পারে, এই জন্যই বলেছে অস্থায়ী। হিমোগ্লোবিন যোগ অক্সিজেন, অক্সিহিমোগ্লোবিন। আবার অক্সিহিমোগ্লোবিন থেকে কিছুক্ষণ পরে মুক্ত অক্সিজেন পাওয়া যায় এবং হিমোগ্লোবিন আবার পূর্বাবস্থায় চলে আসে। রক্ত কৌশিক নালিকায় পৌঁছানোর পর অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ ও পরে কৌশিক নালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। প্রথমে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হলো, ঠিক আছে। হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এই লোহিত রক্তকণিকা কৌশিক নালী, কারণ রক্ত তো কৌশিক নালীতে আছে, কৌশিক নালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করবে। কারণ লসিকাতে প্রবেশ করা না পর্যন্ত অক্সিজেন কোষে প্রবেশ করতে পারবে না। অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে সে কোষে পৌঁছায়। কীভাবে অক্সিজেনটা গেল? প্রথমে লোহিত রক্তকণিকার
হিমোগ্লোবিন অক্সিজেনটা নিয়ে গেল, কিছু দূর পর যে অক্সিজেনটাকে ছেড়ে দেয়, সেই অক্সিজেন সেই রক্তনালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে। লসিকা কী করে? কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছিয়ে দেয় অক্সিজেনকে। এই গেল অক্সিজেন পরিবহন। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহনও আমরা দেখলাম ভিডিওতে, খাদ্য জারণ বিক্রিয়া শেষে, কারণ অক্সিজেন সহযোগে কোষে যে মজুদ খাদ্যটা ছিল সেটা জারিত হয়েছে। এখন জারণ প্রক্রিয়া শেষে কোষে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে আবার কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে। সেইখান থেকে আবার কৌশিক নালীর প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তরসের মাধ্যমে আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ অক্সিজেন প্রবেশে যেমন রক্তরস রক্তকণিকা সাহায্য করেছিল, অধিকাংশ অক্সিজেন লোহিত রক্তকণিকা দিয়ে হলেও রক্তরসেরও ভূমিকা থাকে। একইভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও রক্তরস এবং লোহিত রক্তকণিকা ভূমিকা রাখে। রক্তরসে কার্বন ডাইঅক্সাইড তো এভাবে গ্যাসীয় অবস্থায় থাকতে পারে না, আমরা দেখলাম পানির সাথে বিক্রিয়া করেছিল বাইকার্বনেট তৈরি হয়। সোডিয়াম বাইকার্বনেট রূপে থাকে হচ্ছে রক্তরসে, আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকা দিয়ে প্রবাহিত হয়ে শেষে কোথায় আসবে? ফুসফুসে। এবং ফুসফুসে আসলেই সেখানে কৌশিক নালী ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হবে। ফুসফুসের বায়ুথলি দিয়ে এসে বায়ুথলিতে জমা হবে। সেই বায়ুথলি দিয়ে আবার ঠিক যেই পথে নাসাপথ থেকে বায়ুথলি পর্যন্ত যে পথটা, ঠিক একইভাবে এখন উল্টাভাবে ওই বায়ুথলির কার্বন ডাইঅক্সাইড ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস হয়ে, শ্বাসনালী হয়ে, স্বরযন্ত্র হয়ে, গলবিল হয়ে, নাসাপথ হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হবে। এই গেল কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এখন আমরা জানব কিছু শ্বসনতন্ত্রজনিত রোগ। প্রথমেই আছে বিশেষ করে শ্বসনতন্ত্রজনিত রোগের মধ্যে ট্রাকিয়াতে এই প্রবলেমগুলো বেশি হয় বা শ্বাসনালীতে। এর জন্য তোমাদের বই লেখা আছে যে শ্বাসনালী সংক্রান্ত রোগ। প্রথমেই আছে অ্যাজমা বা হাঁপানি। অ্যাজমা কেন হয়? অ্যালার্জির কারণে হতে পারে। যেসব খাবারে অ্যালার্জি, যেরকম ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি, অনেকের এই অ্যালার্জির সমস্যা থাকে, এখান থেকে অ্যাজমা হতে পারে। অ্যাজমা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়ার ফলে হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি বহিস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করলে সেটিকে নিষ্ক্রিয় করতে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটুকু প্রতিক্রিয়া দেখানোর কথা তার চেয়ে অনেক তীব্রভাবে প্রতিক্রিয়া ঘটলেই অ্যাজমা হয়। অনেক ক্ষেত্রে অ্যাজমা আক্রান্ত শিশু বা ব্যক্তির বংশে হাঁপানি বা অ্যালার্জির ইতিহাস থাকে। এটা বংশগত অনেকটা বলা হয়ে থাকে। এটি ছোঁয়াচে নয়, জীবাণুবাহিত রোগও নয়। অর্থাৎ কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা এই অ্যাজমা হয় না। যেসব খাবার খেলে অ্যালার্জি হয়, চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ, বায়ুর সাথে ধোঁয়াধুলি, এটা হচ্ছে ধূলিকণাযুক্ত বায়ু, এটা ফুলের রেণু, বায়ুর সাথে ধুলাবালি, ফুলের রেণু ইত্যাদি যদি শ্বাস গ্রহণের সময় ফুসফুসে প্রবেশ করে, এই যে বহিস্থ পদার্থ ফুসফুসে প্রবেশ করে, তখনই অ্যাজমা হয়। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি থেকে এই হাঁপানি হওয়ার আশঙ্কা থাকে। বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায়। তাহলে আমরা জানি অ্যাজমার কারণ। লক্ষণ যেভাবে আছে সুন্দরভাবে পড়বে। শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। দম বন্ধ হওয়া মানে অক্সিজেন ঠিক মতো যেতে পারে না, তখন নীল হয়ে যায় কোষগুলো, এগুলো ঠোঁট নীল হয়ে যায়, গলার শিরা ফুলে যায়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, একসময় বুকের ভিতরে সাই সাই আওয়াজ হয়, ফুসফুসের বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, সাধারণত জ্বর থাকে না। শ্বাস নেওয়ার সময় রোগীর
পাঁজরের মাঝে চামড়ার ভেতরের দিকে ঢুকে যায়, রোগী দুর্বল হয়ে পড়ে। কি করব তাহলে প্রতিকার? যেহেতু অ্যাজমা হয়েছে, এখন প্রতিকার কি? চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় না, তবে ঔষধ সেবনে কিছুটা রোগী আরাম বোধ করে। যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায় সেগুলো না খাওয়া, অর্থাৎ যেসব খাবারে অ্যালার্জি আছে। আলো বাতাসপূর্ণ গৃহে বাস করতে হবে, স্যাঁতস্যাঁতে হলে চলবে না, জ্যাম হলে চলবে না। যেসব বাসায় যথেষ্ট আলো বাতাস আছে, বাতাসের ভেন্টিলেশন, বাতাস চলাচল সুন্দর মতো হয়, ভালোভাবে হয়, জানালার পূর্ণ বাসা, সেরকম গৃহে থাকতে হবে। যেসব জিনিসের সংস্পর্শে হাঁপানি বাড়ায় তা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পশুর লোম, কৃত্রিমাস, কার্পেট, এইগুলোতে হাঁপানিটা বাড়ায়, এগুলো অ্যাভয়েড করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। নিজে নিজে করে ফার্মেসিতে যে ওষুধ কিনলে চলবে না, ডাক্তারের প্রেসক্রাইবড সেভাবে ওষুধ সেবন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদি ব্যবহার পরিহার করতে হবে। শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাবার খাওয়ানো, যেহেতু কঠিন খাদ্য কিনতে কষ্ট হওয়ার কথা, তাই তরল খাবার খেতে পারে। প্রতিরোধ কি? আমার যাতে অ্যাজমা আগে থেকেই না হয় সেজন্য আমি এই স্বাস্থ্যকর পরিবেশে বাস করব। বায়ু দূষণ, বাসস্থান, কর্মক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে, যেসব বস্তুতে হয় সেসব সংস্পর্শ থেকে দূরে থাকবো। হাঁপানি রোগীর শ্বাসকষ্ট লাঘবের জন্য সবসময় ওষুধ রাখানো প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে লক্ষণীয় যে এখানে তোমাদের বিদ্যা বই আছে হাতুড়ি চিকিৎসকের, এই ধরনের এদের পরামর্শ থেকে দূরে থাকতে বলেছে। এই গেল অ্যাজমা। ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর ভেতরে আবৃত প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। ব্যাকটেরিয়ার আক্রমণে ঝিল্লিগাত্রে প্রদাহ হতে পারে। এর আগে অ্যাজমা কোনো জীবাণুবাহিত রোগ ছিল না, বাট ব্রঙ্কাইটিস ব্যাকটেরিয়া, এক ধরনের জীবাণুবাহিত রোগ। অস্বাস্থ্যকর পরিবেশে স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা, ধূমপান থেকে এই রোগ হয়। এটি অস্বাস্থ্যকর। দেখো ব্রঙ্কাইটিস, এটা কিন্তু সেই শ্বাসনালী, সেই বলয়, শ্বাসনালীর বাইরের এটা বলয় আকার, যেটা পেশিবহুল এবং তরুণাস্থি দ্বারা তৈরি। এটা সুস্থ আছে। এই শ্বাসনালীতে এরকম শ্বাসনালী যখন হয়ে যায় তখন অ্যাজমা হবে। কারণ দেখো পথটা কত ছোট হয়ে গেছে, শ্বাসনালীর পথটা এখানে কত সুন্দর প্রশস্ত জায়গা, পথ ছোট, তাহলে গ্যাসের আদান প্রদানে কষ্ট হচ্ছে, তখনই শ্বাস প্রশ্বাস ব্রঙ্কাইটিস হচ্ছে আর কি। আর ঝিল্লি গাত্রে প্রদাহ, এটা হচ্ছে শ্বাসনালীর অন্তঃঝিল্লি, দেখো এই ঝিল্লি আবরণের সমস্যা, এবং এটি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে। এই যে ধূলিকণা, অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে জায়গা, ধূমপান, এগুলোর কারণে ব্রঙ্কাইটিস হয়। এখানেও কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, প্রচণ্ড বুকে ব্যথা হয়, শক্ত খাবার খেতেই পারে না, কাশির সাথে কফ বের হয়। একটানা 3 মাস যদি এভাবে কাশির সাথে কফ থাকে তাহলে অসুস্থতার পরপর 2 বছর দেখা, তাহলে রোগীকে ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে থাকতে পারে। অর্থাৎ এই শ্বাসকষ্ট, কাশি একটানা বহুদিন থাকলে তখন সেটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলে। তাহলে ব্রঙ্কাইটিস হলে কী করবো? ধূমপান, মদ্যপান, তামাক, সাদা পাতা খাওয়া বন্ধ, ডাক্তারের অবশ্যই পরামর্শ নিব। শুষ্ক পরিবেশে রাখতে হবে, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে থাকা যাবে না, ঠান্ডার মধ্যে থাকা যাবে না। পুষ্টিকর তরল ও গরম খাবার খেতে হবে, ঠান্ডা খাবার খাওয়া একদম অ্যাভয়েড করতে হবে। গরম দুধ, স্যুপ, রোগীকে পূর্ণ বিশ্রাম। আর আগে থেকেই যদি আমি চাই আমার কখনো ব্রঙ্কাইটিস না হোক, এই ব্যাকটেরিয়াটা আমাকে আক্রমণ না করুক, তাহলে কী করবো? ধূমপান, তামাক সেবন থেকে এসব বদ অভ্যাস ত্যাগ করবো, ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকবো, মাস্ক ইউজ করবো। শিশু ও বয়স্কদের যেন ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখবো। গেল ব্রঙ্কাইটিস। এরপর নিউমোনিয়া। নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, আর এতক্ষণ ব্রঙ্কাইটিস কিসের রোগ ছিল? শ্বাসনালীর রোগ, ঠিক আছে? অত্যাধিক ঠান্ডা লাগলে এই রোগ হতে পারে। হাম ও ব্রঙ্কাইটিস রোগের পর
ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যেতে পারে। শিশু এবং বয়স্কদের জন্য একটি মারাত্মক রোগ। কারণ নিউমোনিয়া রোগের কারণ, নিউমোনিয়ার জন্য ব্যাকটেরিয়া দায়ী। এখানে ব্যাকটেরিয়াটার ছবি আছে, এটি। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নিউমোকক্কাস। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া দেখো ফুসফুসের বক্ষগহ্বরের ভিতরে ফুসফুসের সমস্যা। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের আক্রমণেও নিউমোনিয়া হতে পারে। অর্থাৎ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস দুটি জীবাণুজনিত রোগ। এমনকি বিষম খেয়ে খাদ্যনালীর রস শ্বাসনালীতে ঢুকলেও সেখান থেকেও কিন্তু নিউমোনিয়া হয়। কোনোভাবে যদি অন্যমনস্কভাবে খাওয়া দাওয়া করার শ্বাসনালীতে যদি খাদ্যের কোনো অংশ বা রসও চলে যায়, সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে। এই জন্য বলা হয় খাবার সময় মন দিয়ে খাবে, কথা বলবে না। লক্ষণ: ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়। কি কি ঘটনা ঘটলে কি কি সিমটমে আমরা বুঝবো নিউমোনিয়া? কাশি হচ্ছে, শ্বাসকষ্ট, দেহের তাপমাত্রা বেড়ে যাবে, জ্বর আসবে। অথচ অ্যাজমাতে কিন্তু কোনো জ্বর ছিল না। চূড়ান্ত পর্যায়ে বুকের ভিতরে ঘর ঘর আওয়াজ হবে, মারাত্মক শ্বাসকষ্ট। কিন্তু তিনটাতেই আমাদের শ্বাসকষ্ট ছিল, অ্যাজমাতেও শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসেও শ্বাসকষ্ট, নিউমোনিয়াতেও শ্বাসকষ্ট। তাহলে এই নিউমোনিয়া হলে কি করব? অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব, সুচিকিৎসা নিব, তরল ও গরম পুষ্টিকর খাবার খাবো, বেশি করে পানি পান করব। আর আগে থেকে কি ব্যবস্থা নেওয়া যায়? ঠান্ডা যেন না লাগে, ধূমপান পরিহার, আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস, রোগীকে সহনীয় উষ্ণতা এবং শুষ্ক পরিবেশে রাখবে। যক্ষ্মা বা টিউবারকিউলোসিস। যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। এটিকে সংক্রামক রোগ বলেছে। এতক্ষণ পর্যন্ত যা ছিল সেগুলো জীবাণুবাহিত ছিল, আর কোনোটাই সংক্রামক ছিল না। কিন্তু এই যক্ষ্মা হচ্ছে সংক্রামক রোগ, অর্থাৎ খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যেতে পারে, এজন্যই বলা হয় সংক্রামক রোগ। তবে ক্ষেত্র বিশেষে যক্ষ্মার জীবাণুযুক্ত ত্বকের ক্ষতের সংস্পর্শে এলে কিংবা সংক্রমিত গরুর দুধ খেয়েও কিন্তু কেউ কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। উল্লেখ্য, যে কোনো লোক যে কোনো সময় এ রোগ দ্বারা সংক্রমিত হতে পারে। যারা অধিক পরিশ্রম করে, যারা দুর্বল, স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে যারা বসবাস করে, অপুষ্টিতে ভোগে অথবা যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এ রোগে সহজেই আক্রান্ত হয়। অনেকের ধারণা যক্ষ্মা শুধু ফুসফুসের রোগ। আসলে ধারণাটা একেবারেই সঠিক নয়। যক্ষ্মা অন্ত্রে হতে পারে, হাড়ে হতে পারে, ফুসফুস এরকম দেহের প্রায় যে কোনো স্থানেই হতে পারে যক্ষ্মা। দেহে এ রোগের আক্রমণ ঘটলে সহজে এ লক্ষণ প্রকাশ পায় না। যখন জীবাণুগুলো দেহে রোগ প্রতিরোধক শ্বেত কণিকাকে পরাস্ত করে দেহকে দুর্বল করে, তখনই এ রোগের লক্ষণ প্রকাশ পায়। এই যে যক্ষ্মার জন্য দায়ী জীবাণুটি, ব্যাকটেরিয়াটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়া নাম। এটি প্রবেশ করার সাথে সাথে লক্ষণ প্রকাশ পাবে